আসসালামু আলাইকুম এভরিওয়ান, মানবিকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব মনোবিজ্ঞানের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় ব্যক্তিত্ব, পার্সোনালিটি। তো এই চ্যাপ্টারে আমরা কিছু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ নির্বাচন করেছি। যেহেতু চ্যাপ্টারে অনেক এমসিকিউ রয়েছে এবং ম্যাক্সিমামই অনেক ইম্পর্টেন্ট, বাট সেগুলো থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বা যেগুলো তোমাদের এক্সামে আসার মতো সেসব এমসিকিউ নিয়ে হচ্ছে আমাদের আজকের আলোচনা এবং আজকের আয়োজন। আচ্ছা, তাহলে আর কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। আচ্ছা, সো প্রথম এমসিকিউতে আমাদের হচ্ছে একটা উদ্দীপক দেওয়া রয়েছে। যেমন লক্ষ্য করো, এটা হচ্ছে ব্যক্তি, এটা হচ্ছে পার্সন পার্সন আর এটা হচ্ছে পজিটিভ পজিটিভ এন্ড এটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ। আচ্ছা, তাহলে ব্যক্তি পজিটিভ আর নেগেটিভ, হ্যাঁ, প্লাস মাইনাস, তাহলে এইটা কোন দ্বন্দ্ব? তাহলে চিত্রে কোন ধরনের দ্বন্দ্বের ইঙ্গিত করা হয়েছে? তাহলে এখানে কোন ধরনের দ্বন্দ্ব রয়েছে? হচ্ছে আকর্ষণ আকর্ষণ দ্বন্দ্ব না। আকর্ষণ আকর্ষণ হইতে হলে অবশ্যই আমার পজিটিভ পজিটিভ হইতে হবে। বিকর্ষণ বিকর্ষণ মানে নেগেটিভ নেগেটিভ। আকর্ষণ বিকর্ষণ মানে পজিটিভ নেগেটিভ। আর দ্বিগুণ আকর্ষণ বিকর্ষণ মানে হচ্ছে পজিটিভ নেগেটিভ এরকম। সো এখানে কোনটা এটার সাথে মিল পাচ্ছি আমরা? এখানে রয়েছে আমাদের পজিটিভ আর নেগেটিভ, তাহলে অবশ্যই এটা হবে সি নাম্বারটা, মানে আকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব। ঠিক আছে, তাহলে এখানে কি দ্বন্দ্ব হচ্ছে? এখানে আকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব, কারণ এই যে এটা হচ্ছে আকর্ষণ আর এটা হচ্ছে আমাদের বিকর্ষণ নেগেটিভ যেটা, তাহলে আকর্ষণ এবং বিকর্ষণ দ্বন্দ্ব। আচ্ছা, এরপরে আচ্ছা, নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। দেখো, তাহলে চিত্রে প্রদর্শিত দ্বন্দ্ব লক্ষণ। আচ্ছা, চিত্রে প্রদর্শিত যে দ্বন্দ্ব সেটা কিন্তু আমরা উপরেই দেখলাম, এটা হচ্ছে আকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব। আকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব, এটা ব্যক্তি। তাহলে এটা লক্ষণীয় বিষয়টা কি? এই দ্বন্দ্বে যে লক্ষণীয় কি কি বিষয় থাকবে? একটি লক্ষ্যবস্তু থাকবে, হ্যাঁ, লক্ষ্যবস্তু একটা, মিল পেলাম আমরা, অবশ্যই এটা হবে। তাহলে আকর্ষণীয় ও বর্জনীয় উভয় দুটি লক্ষ্যবস্তুতে বিদ্যমান, হ্যাঁ, আকর্ষণীয় বর্জনীয় দুটি দুটি হচ্ছে লক্ষ্যবস্তুতে বিদ্যমান, হ্যাঁ। ব্যক্তির মধ্যে হতাশার জন্ম দেয়, হ্যাঁ, এটাও কারেক্ট, কারণ হতাশার জন্ম কখন দিবে? যখন দুইটা উদ্দীপক থাকবে, একটা পার্সনকে দেওয়া হবে, পজিটিভ নেগেটিভ দুই ধরনেরই হচ্ছে এখানে জিনিস থাকবে, মানে পজিটিভ অ্যাট্রাকশনও থাকবে নেগেটিভ অ্যাট্রাকশনও থাকবে, তখন কি হবে? তার মধ্যে একটা হতাশার জন্ম দেবে। সে মানে সিলেক্ট করতে তখন ব্যর্থ হবে যে আমি কি সিলেক্ট করব, আমার জন্য এটা পজিটিভ ও নেগেটিভ, এটাও পজিটিভ ও নেগেটিভ, এখন আমি কোনটা দেখবো, কোনটা সিলেক্ট করবো, তাই না? তাহলে এখানে কি কি তাহলে লক্ষণীয় বিষয় থাকবে? কি কি? একটি লক্ষ্যবস্তু থাকবে, হ্যাঁ, লক্ষ্যবস্তু একটা, মানে একজন ব্যক্তি আকর্ষণীয় ও বর্জনীয় উভয় দুটি লক্ষ্যবস্তুতে বিদ্যমান, হ্যাঁ বিদ্যমান। ব্যক্তির মধ্যে হতাশার জন্ম নেবে, কারণ যখন দুইটাই লক্ষ্যবস্তু, মানে দুইটাই যখন থাকবে লক্ষ্যবস্তুতে, তখনই তো একটা হতাশার জন্ম দিবে, তাই না? তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে 1, 2 ও 3, মানে হচ্ছে ডি নাম্বারটা এটার অ্যান্সার হবে, ডি নাম্বারটা। ওকে, আচ্ছা, এরপর পরবর্তী প্রশ্নে আমরা লক্ষ্য করি। দেখো, মনোভাব হলো কোনো বিষয়, বন্ধু ও ধারণা সমূহের প্রতি ব্যক্তির ধনাত্মক বা ঋণাত্মক মূল্যায়ন। সংজ্ঞাটি কে দিয়েছে? তাহলে মনোভাব কোনো বিষয়, বন্ধু ও ধারণা সমূহের প্রতি ব্যক্তির ধনাত্মক বা ঋণাত্মক মূল্যায়ন, সংজ্ঞাটি কে দিয়েছেন? তাহলে এই সংজ্ঞাটি দিয়েছেন হচ্ছে ক্রাইডার ও সহযোগীরা। তাহলে ক্রাইডার ও তার সহযোগীরা হচ্ছে বলেছেন মনোভাব কোনো বিষয়, বস্তু বা ব্যক্তি ধারণা সমূহের প্রতি তার হচ্ছে একটা ধনাত্মক বা ঋণাত্মক একটা কি মূল্যায়ন। কে বলেছেন? তাহলে ক্রাইডার এবং সহযোগীরা। আচ্ছা, এরপর ব্যক্তির মনোদৈহিক সকল বৈশিষ্ট্য ও গুণাবলীর সামগ্রিক রূপকে কি বলে? তাহলে এই যে মনোদৈহিক, হ্যাঁ, সকল বৈশিষ্ট্য ও গুণাবলীর সামগ্রিক যে দিক, এটাই তো আমাদের ব্যক্তিত্ব, আমাদের পার্সোনালিটি, তাই না? পার্সোনালিটি, কারণ আমাদের মনোদৈহিক সকল বৈশিষ্ট্য ও গুণাবলী এখানে বিদ্যমান, তাহলে এটা আমাদের ব্যক্তিত্ব, আমাদের পার্সোনালিটি, যেটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল হচ্ছে ডিফারেন্ট হয়ে থাকে পার্সোনালিটি, তাই না? দেখো, পার্সোনালিটি শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে? তাহলে এই যে পার্সোনালিটি, হ্যাঁ, এই শব্দটা কোন ভাষা হতে উৎপত্তি হয়েছে? অবশ্যই ল্যাটিন হবে,
কারণ ম্যাক্সিমাম যে শব্দগুলো সেগুলো কি হয় ল্যাটিন শব্দ থেকে আসে, ম্যাক্সিমাম ল্যাটিন থেকে, কিছু কিছু হচ্ছে গ্রিক থেকে আসে। বাট পার্সোনাল যে শব্দটা এটা হচ্ছে ল্যাটিন শব্দ পার্সোনা থেকে এসেছে, ল্যাটিন শব্দ পার্সোনা, পার্সোনা। তা ল্যাটিন শব্দ পার্সোনা থেকে হচ্ছে পার্সোনালিটি শব্দটি এসেছে। তাহলে এটা কি শব্দ থেকে এসেছে? ল্যাটিন শব্দ। আচ্ছা, লক্ষ্য করো প্রাচীনকালে পার্সোনা বলতে কি বোঝানো হতো? তাহলে পার্সোনা বলতে কি বোঝানো হতো প্রাচীনকালে? বিশেষ ধরনের পাত্র, চেহারা, মুখোশ নাকি প্রসাধন সামগ্রী? প্রাচীনকালে হচ্ছে মুখোশ বোঝানো হতো পার্সোনা দ্বারা। তাহলে প্রাচীনকালে পার্সোনা শব্দটি দ্বারা বোঝানো হতো হচ্ছে মুখোশ। আচ্ছা, ল্যাটিন শব্দ পার্সোনো শব্দ এর অর্থ কি? ল্যাটিন শব্দ যে পার্সোনু, পার্সোনো শব্দের অর্থটা কি? মুখমণ্ডল, মুখোশ, শরীর, ব্যক্তিত্ব, মুখোশ। এটার অর্থ কি? মুখোশ। আচ্ছা, এরপর কার মতে ব্যক্তিত্ব হলো আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন চিন্তন, আবেগ ও আচরণ? তাহলে ব্যক্তিত্ব হলো আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন চিন্তন, আবেগ ও আচরণ। তাহলে ব্যক্তিত্বটা কি? একটা আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন চিন্তন, আবেগ ও আচরণ। কে বলেছেন? কার মতে এটা? এটা বলেছেন হচ্ছে স্যান্ট্রক। তাহলে স্যান্ট্রকের মতে হচ্ছে ব্যক্তিত্ব হলো আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন চিন্তন, আবেগ ও আচরণ। স্যান্ট্রক বলেছেন এটা। আচ্ছা, এরপর কার মতে ব্যক্তিত্ব ব্যক্তির মনোদৈহিক প্রক্রিয়া সমূহের গতিময় সংগঠন? আচ্ছা, তাহলে ব্যক্তিত্ব ব্যক্তির মনোদৈহিক প্রক্রিয়া সমূহের একটা গতিময় সংগঠন, এটা আবার কে বলছে? তাহলে এটা বলেছে হচ্ছে ক্রাইডার। তাহলে ক্রাইডারের মতে হচ্ছে ব্যক্তিত্ব একটা মনোদৈহিক প্রক্রিয়া সমূহের গতিময় সংগঠন। আচ্ছা, এরপর আচ্ছা, ক্রাইডারের মতে ব্যক্তিত্ব কিসের স্বতন্ত্র প্রতিক্রিয়াকে নির্দেশ করে? কিসের স্বতন্ত্র প্রতিক্রিয়াকে নির্দেশ করে? মানবিক গুণাবলী, ব্যক্তিসত্তা, ব্যক্তি স্বতন্ত্র পরিবেশ নাকি মানসিক প্রক্রিয়া? এটা হচ্ছে ব্যক্তি স্বতন্ত্র ও পরিবেশ। তাহলে ক্রাইডারের মতে ব্যক্তিত্ব কিসের স্বতন্ত্র প্রতিক্রিয়াকে নির্দেশ করে? ব্যক্তি স্বতন্ত্র ও পরিবেশ। আচ্ছা, এটা দেখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা তোমরা 3 স্টার দিতে পারো। ব্যক্তিত্বের শ্রেণীবিন্যাসে মহাজাগতিক উপাদান। তাহলে ব্যক্তিত্বর একটা শ্রেণী বিকাশ আছে যেখানে কি কিছু মহাজাগতিক উপাদানকে রাখা হয়েছে, সেই অনুযায়ী হচ্ছে কে কোন পার্সোনালিটির মধ্যে পড়ে সেটা আইডেন্টিফাই করা হয়। তাহলে এখানে উপাদানটা কি কি হবে দেখো, উপাদানের মধ্যে কি কি আছে? পৃথিবী, পানি, আগুন। হ্যাঁ, এই তিনটাই এটার উপাদান, তিনটাই। পৃথিবী যেমন তোমার ওইটার যে ব্যক্তিদের শ্রেণী বিভাগটা সেটা হচ্ছে যে এইভাবে আর্থ দিয়ে আইডেন্টিফাই করে, আর্থ, ওয়াটার আর হচ্ছে ফায়ার। এই তিনটা উপাদান ওটার মধ্যে থাকে। যেমন আর্থের মধ্যে কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স থাকে, ওয়াটারের মধ্যে সেম কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স থাকে এবং ফায়ারের মধ্যে দেন আইডেন্টিফাই করে যে যেইটার সাথে রিলেটেড থাকে তার ক্যারেক্টারিস্টিক্স হিসেবে সেটাকে ধরা হয়। কারণ কেউ যদি আর্থের মধ্যে পড়ে তাহলে তার পার্সোনালিটি হচ্ছে আর্থের সাথে সাদৃশ্যপূর্ণ, কেউ ওয়াটার হলে ওয়াটারের সাথে, ফায়ার হলে ফায়ারের সাথে। এখানে হচ্ছে তিনটাই। হ্যাঁ, মহাজাগতিক উপাদান হচ্ছে তিনটাই। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 1, 2 ও 3। আচ্ছা, এরপর আচ্ছা লক্ষ্য করো জৈবিক দৃষ্টিভঙ্গিকে বিভক্ত করার উপাদান। আমাদের যে জৈবিক যে দৃষ্টিভঙ্গি সেটাকে আমরা বিভক্ত করব, সেই বিভক্ত করার উপাদান তাহলে কি কি? শারীরিক, মনস্তাত্ত্বিক, বংশগতি। হ্যাঁ, তিনটাই, শারীরিকও হবে, মনস্তাত্ত্বিকও হবে, বংশগতিও হবে। তাহলে এটারও অ্যান্সার হবে হচ্ছে 1, 2 ও 3। কারণ দেখো জৈবিক দৃষ্টিভঙ্গি থেকে যখন আমরা বিভক্ত করব, ঠিক আছে, জৈবিক দৃষ্টিভঙ্গিকে যে আমরা যখন বিভক্ত করবো সেটার মধ্যে হচ্ছে আমাদের তিনটা উপাদানই থাকতে হবে, শারীরিকও থাকবে, মনস্তাত্ত্বিকও থাকবে, বংশগতিও থাকবে। আচ্ছা, এরপর
আচ্ছা, এইটাও খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, তোমরা এটাকেও হচ্ছে 3 স্টার দিতে পারো। হ্যাঁ, এগুলো তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলা আসার মতো। হ্যাঁ, তো দেখো এখানে কি বলছে, কোন ধরনের ব্যক্তিরা খাটো ও মেদবহুল দেহের অধিকারী হয়ে থাকে? খাটো ও মেদবহুল মানে একটু খাটো হবে, বেটে টাইপ হবে এবং একটু ভুঁড়িয়ালা থাকবে, এইটাই। হ্যাঁ, কারণ খাটো ও মেদবহুল দেহের অধিকারী কারা? পিকনিক পিকনিকে যেসব মানুষ আছে পিকনিক শ্রেণীর মধ্যে, তারা হচ্ছে একটু খাটো হয় আর হচ্ছে মেদবহুল হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে অ্যাথলেটিক যারা, তারা একদম খুবই ফিট থাকে, অ্যাথলেটিক। তারপর হচ্ছে ডিসপ্লাস্টিক, তারপরে অ্যাস্থেনিক, এগুলো আলাদা। ওরা ওদের যেই সব কি বলে কোয়ালিটি আছে, পিকনিকে সেসব কোয়ালিটি নাই। পিকনিকেররা হচ্ছে কি হয়, খাটো হয় এবং তারা হচ্ছে মেদবহুল হয়, খাটো এবং বুড়িয়ালা হয় তারা। আচ্ছা, এরপর পিকনিক শ্রেণীর লোকদের মেজাজের ধরন কেমন হয়? আচ্ছা, তাহলে এই যে তারা খাটো এবং ই কি বলে একটু ভুড়িয়ালা টাইপ হয়, হ্যাঁ, তাদের মেজাজ কেমন হয়, মেজাজের ধরন কেমন হয় তাদের? বলতো কি হইতে পারে? অসামাজিক, শান্ত, খুব উৎফুল্ল, নাকি অন্তর্মুখী? খুব উৎফুল্ল, তারা খুব উৎফুল্ল স্বভাবের। তারা খাটো হোক, বুড়ি থাকুক, যাই হোক, তারা খুব উৎফুল্ল স্বভাবের হয়ে থাকে, তাই না? কিন্তু আমাদের মধ্যে এরকম হয় না, আমরা একটু বেশি একটু খাই, যদি একটু মোটা হয়ে যাবো, এই না আমি তো মোটা হয়ে গেছি, ডায়েট করতে হবে, ডায়েট করবো, এরকম একটা ভাব আমাদের মধ্যে থাকে, তাই না? কিন্তু যারা হচ্ছে পিকনিক শ্রেণীর লোক, তারা রিল্যাক্স, খাটো, সো হোয়াট, বুড়িয়ালা, একটু মোটা, তাতে তাদের কোনো যায় আসে না। তারা একদম খুব উৎফুল্ল স্বভাবের থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপর কে ব্যক্তিত্বের জন্য ফ্রয়েড মানক মানের ফ্রয়েড মানক মনের কয়টি স্তর উল্লেখ করেছেন? তাহলে এখানে তো বলাই আছে ফ্রয়েড মানব মনের স্তর, অবশ্যই তাহলে এটা কি সিগমুন্ড ফ্রয়েড হবে। তাহলে ব্যক্তিত্বের জন্য ফ্রয়েড মনের কয়েকটা স্তর বলছে, কি সেটা হচ্ছে ইদ, ইগো, সুপার ইগো। তাহলে ইদ, ইগো, সুপার ইগো, এটা হচ্ছে মনের, আমাদের যে মাইন্ড, হ্যাঁ, মনের যে এই যে স্তরগুলা, এটা উল্লেখ করেছেন কে? সিগমুন্ড ফ্রয়েড। ইদ, ইগো, সুপার ইগো। আচ্ছা, এরপর আচ্ছা, ভিসেটর্মিক শ্রেণীর ব্যক্তিরা কি হয়? ভিসেটর্মিক শ্রেণীর যে এখন মানুষ, তারা সেসব মানুষরা কিরকম হয়? অতি আবেগপ্রবণ, আরামপ্রিয়, নাকি অন্তর্মুখী? তারা হচ্ছে অতি আবেগপ্রবণ হয় এবং হচ্ছে আরামপ্রিয় শ্রেণীর হয়। তাদের আবেগও বেশি থাকে এবং তারা হচ্ছে অনেক আরাম পছন্দ করে। তাহলে কি হবে? 1 আর 2, মানে এ নাম্বারটা অ্যান্সার হবে, ঠিক আছে। তাহলে ভিসেরোটমিক শ্রেণীর যেসব ব্যক্তিরা রয়েছে, তারা হচ্ছে অনেক আবেগপ্রবণ হয়ে থাকে এবং হচ্ছে কি তারা অনেক কি আরামপ্রিয় স্বভাবের হয়ে থাকে। আচ্ছা, এরপর আচ্ছা দেখো, লক্ষ্য করো, মানব শিশুর প্রথম 18 মাস সংবেদনশীল এলাকা কোনটি? তাহলে প্রথম 18 মাস যে শিশুটার যেসব এলাকাগুলা সংবেদনশীল থাকবে, মানে খুব সংবেদন থাকবে, মানে সেন্সেশন গুলা একদম কি বলে, মানে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সেন্সেশন গুলা সে হচ্ছে আইডেন্টিফাই করতে পারবে বা ফিল করতে পারবে। তাহলে শিশু সেটা প্রথম 18 মাস খুবই তীব্র থাকে এই সময় সেন্সেশনটা। তাহলে সেটা কোন কোন এলাকায় এই সেন্সেশনটা বেশি কাজ করে? মুখের, ঠিক আছে। কারণ যখন ওর মুখ থেকে মানে যদি আমরা হাত দিই বা কিছু একটা, ও হচ্ছে একটা সেন্সেশন অনুভব করে এবং কি হয়, ও হচ্ছে মনে করে যে খাবার দেওয়া হচ্ছে বা কিছু একটা। কারণ ওই সময় তো ও চোখ খুলতে পারে না, চোখ কিন্তু বন্ধ থাকে, সেরকম চোখ খুলে না। ও হচ্ছে তার মুখেই হচ্ছে বেশি সংবেদন বা বেশি সেন্সেশন গুলো হচ্ছে অনুভব করতে পারে। তাহলে মানব শিশুর প্রথম 18 মাস সংবেদনশীল এলাকা হচ্ছে মুখ। আচ্ছা, ব্যক্তিত্ব হলো ব্যক্তির সকল গুণের কি? সকল গুণের স্বাতন্ত্র, মনোদৈহিক সমন্বয়, গতিময় সংগঠন, নাকি আবেশ? তাহলে ব্যক্তিত্ব হলো ব্যক্তির সকল গুণের মনোদৈহিক সমন্বয়। এটা আমরা একটু আগে কিন্তু দেখেছি, ব্যক্তিত্বটা আমাদের মনোদৈহিক সমন্বয়, তাই না? তাহলে আমাদের যে সকল যেসব গুণ, যত গুণ আছে, সব গুণের হচ্ছে আমাদের মনোদৈহিক সমন্বয়টাই হচ্ছে ব্যক্তিত্ব। আচ্ছা, এরপর
আচ্ছা, আর বি ক্যাটল ব্যক্তিত্বের সংকলনের কয়টি বৈশিষ্ট্য নির্বাচন করেছেন? তাহলে বৈশিষ্ট্য, কয়টা বৈশিষ্ট্য? কে? আর বি ক্যাটল ব্যক্তিত্বের কয়টা বৈশিষ্ট্য নির্বাচন করেছে? 6টা, 8টা, 14টা নাকি 18টা? তিনি হচ্ছে 8টা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এই বৈশিষ্ট্যগুলা কি কি সেটা না জানলেও সমস্যা নাই, বাট কয়টা, মোট কয়টা বলেছেন সেটা তোমাদের জানতে হবে। যেমন 8টা বলছে, 8টা জানতে হবে। 8টা কি কি সেটা অত ওইভাবে আসে না যে 8টা লিখো বা সামথিং। সো 8টা না জানলেও সমস্যা নাই, কিন্তু কয়টা সেটা যেন ভুল না হয়। 8টা, কারণ 8টার নাম কি কি সেটা যদি কেউ মনে রাখতে পারো তো ভালো, না পারলেও সমস্যা নেই, কিন্তু এইটা যেন ভুল না হয় যে 8টা, যে হুট করে 6টা বা 14টা দিয়ে দিও না। তাহলে কয়টার কথা বলেছেন সে? 8টির কথা। আচ্ছা, এরপর যে সংকলনের মাধ্যমে ব্যক্তি বিশেষভাবে পরিচিত হয় তাকে কি বলে? বিশেষভাবে যে পরিচিত হয় যে সংকলনের মাধ্যমে, তাকে কি বলে? কেন্দ্রীয় সংকলন, মৌলিক সংকলন, গৌণ সংকলন নাকি গঠনগত সংকলন? তাহলে বিশেষভাবে যে সে পরিচিত হয় সেটা হচ্ছে তার কেন্দ্রীয় সংকলন। তাহলে কেন্দ্রীয় সংকলনের মাধ্যমে হচ্ছে একজন ব্যক্তি বিশেষভাবে পরিচিত হয়, বিশেষভাবে পরিচিত হয়। আচ্ছা, এরপর আলবার্ট বান্দুরা আচরণবাদের সাথে কি যুক্ত করেন? দৃঢ় সংকল্প, যান্ত্রিক দৃষ্টিভঙ্গি, জ্ঞানীয় দৃষ্টিভঙ্গি নাকি সহায়ক শিক্ষক? জ্ঞানীয় দৃষ্টিভঙ্গি মানে হচ্ছে কগনিটিভ, কগনিটিভ যে পার্সপেক্টিভ সেইটা। তাহলে আলবার্ট বান্দুরা আচরণবাদের সাথে যুক্ত করেন হচ্ছে কগনিটিভ পার্সপেক্টিভ, মানে হচ্ছে জ্ঞানীয় দৃষ্টিভঙ্গি। আচ্ছা, এরপর কোন শ্রেণীর ব্যক্তিরা যে কোনো কাজে দ্রুত প্রতিক্রিয়া করে? যে কোনো কাজে দ্রুত প্রতিক্রিয়া, যে কোনো কাজে হচ্ছে কি দ্রুত একটা প্রতিক্রিয়া দেখাবে, কে, কারা? এটা হচ্ছে অ্যাক্টোমরফিক। তাহলে অ্যাক্টোমরফিকের যারা, তারা কি করে, মানে যে কোনো কাজেই খুব দ্রুত তারা হচ্ছে একটা প্রতিক্রিয়া দেখায়। আচ্ছা, এরপর বান্দুরার মতে আমাদের আচরণের বৈশিষ্ট্য কি দ্বারা নির্ধারিত হয়? তাহলে এই যে আমরা যে আচরণ করি, আমাদের যে আচরণের বৈশিষ্ট্য, এটা কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? পরিবেশ, শিক্ষণ, আদর্শ নাকি মূল্যায়ন? অবশ্যই এটা আমাদের আচরণ, আচরণের বৈশিষ্ট্য এটা হচ্ছে আমাদের পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে বান্দুরার মতে হচ্ছে আমাদের আচরণের যে বৈশিষ্ট্য এটা নিয়ন্ত্রিত হয় হচ্ছে আমাদের পরিবেশ দ্বারা, মানে আমরা যেসব পরিবেশে থাকতেছি, হ্যাঁ, সেটা আমাদের পারিপার্শ্বিক অবস্থাটা আমাদের পরিবেশ দ্বারা হচ্ছে সেটা নির্ধারিত হয়। আচ্ছা, আচরণবাদ কেন সমালোচিত হয়েছিল? তাহলে আচরণবাদ সমালোচিত হয়েছিল কেন? সমন্বয়ের জন্য, ব্যক্তিত্বের মানবিকতার জন্য, প্রাণী গবেষণার জন্য নাকি সবগুলোর জন্য? এটা হচ্ছে ব্যক্তিত্বের যে মানবিকতা এটার জন্য, মানে আমাদের যে ব্যক্তিত্বের মানবিকতা সেটার জন্য হচ্ছে আচরণবাদটা তীব্রভাবে সমালোচিত হয়েছিল। কিসের জন্য এটা? তাহলে ব্যক্তিত্বের মানবিকতা। আচ্ছা, এরপর মনের প্রাক চেতন স্তর রয়েছে, মনের যে আমাদের প্রাক চেতন স্তর, এখানে কি কি রয়েছে? প্রাক চেতন স্তরে হচ্ছে আমাদের চিন্তন থাকতেছে, হ্যাঁ, স্মৃতি, স্মৃতি থাকতেছে, স্বপ্ন না, স্বপ্ন থাকে না। তাহলে প্রাক চেতন যে স্তর, সেই স্তরে হচ্ছে আমাদের মাইন্ডে থাকে হচ্ছে আমাদের চিন্তন, মানে আমাদের চিন্তা, সব ধরনের চিন্তা থাকে, এবং আমাদের স্মৃতি মানে আমাদের মেমোরি, আমাদের থিঙ্কিং এন্ড হচ্ছে আমাদের মেমোরি থাকতেছে আমাদের মনের প্রাকচেতন স্তরে, মানে হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড যেটা, সেটাতে। আচ্ছা, এরপর আচ্ছা, নিচের কোনটি ব্যক্তিত্বের বৈশিষ্ট্য নয়? ব্যক্তিত্বের বৈশিষ্ট্য নয়, বি কেয়ারফুল, তোমরা এই নয়টাও লক্ষ্য করো। অনেকে কি হয় বৈশিষ্ট্য মানে এই পর্যন্ত দেখি আচ্ছা বৈশিষ্ট্যটা দিয়ে দিলাম, হবে না, কোয়েশ্চেন ফুললি ভালোভাবে প্রপার পড়বা। নিচের কোনটি ব্যক্তিত্বের বৈশিষ্ট্য নয়? তাহলে কোনটা নয়? স্বাতন্ত্র্য, সামগ্রিকতা, ধ্রুবকতা, পরিবর্তনশীলতা। আচ্ছা, তাহলে ব্যক্তিত্বের বৈশিষ্ট্য নয় হচ্ছে ধ্রুবকতা।
ধ্রুবকতা মানে কি? যেটা পরিবর্তন হয় না, ধ্রুবক। আমরা ম্যাথে করছিলাম না, যেটার মান কি, যে ধ্রুবক, ধ্রুবকের মান পরিবর্তনশীল না, ধ্রুবকের একটা ফিক্সড মান থাকে। তাহলে ধ্রুবক তো না অবশ্যই, কারণ আমাদের ব্যক্তিত্ব তো প্রতিনিয়ত আমরা চেঞ্জ হতেছে, এটা স্বতন্ত্র সামগ্রিকতা রয়েছে এবং এটা পরিবর্তনশীলতাও রয়েছে, মানে আমাদের পার্সোনালিটিটা কিন্তু পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? ধ্রুবকতা। তাহলে ধ্রুবকতাটা হচ্ছে কি, ব্যক্তিত্বের বৈশিষ্ট্য নয়। আচ্ছা, এরপর আমরা দেখি আমাদের নেক্সট এমসিকিউটা। আচ্ছা দেখো, জি ফ্যাক্টর ও এস ফ্যাক্টর, জি ফ্যাক্টর এস ফ্যাক্টর এর কথা বলেছেন কে? কে বলছে জি ফ্যাক্টর এস ফ্যাক্টরের কথা? আলফ্রেড বিনে, ডেভিড ওয়েক্সলার, এল এম টারম্যান, নাকি উইলিয়াম স্টার্ন? জি ফ্যাক্টর আর এস ফ্যাক্টরের কথা বলেছে হচ্ছে এল এম টারম্যান। তাহলে টারম্যান বলেছেন জি ফ্যাক্টর এবং এস ফ্যাক্টরের কথা। আচ্ছা, এরপর বুদ্ধি বিকাশের সাথে সম্পর্কিত, এই যে আমাদের বুদ্ধির যে বিকাশ, এই বিকাশের সাথে সম্পর্কিত বিষয়গুলো কি কি? বংশগতি, হ্যাঁ বংশগতিও একটা সম্পর্কিত বিষয়। অর্থনৈতিক অবস্থা, হ্যাঁ অর্থনৈতিক অবস্থা অবশ্যই একটা কি সম্পর্কিত বিষয়। পরিবেশ আর হচ্ছে উচ্চতা, না পরিবেশ উচ্চতা না। বুদ্ধি বিকাশের সাথে সম্পর্কিত হচ্ছে আমাদের বংশগতি আর হচ্ছে আমাদের অর্থনৈতিক অবস্থা। তাহলে 1 আর 2 আনসার। আচ্ছা, পরিবেশও আছে বুদ্ধি বিকাশের সাথে সম্পর্কিত, কিন্তু সেইভাবে না। মেইন হচ্ছে আমাদের বংশগতি আর হচ্ছে অর্থনৈতিক যে আমাদের অবস্থা। কারণ যদি অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী না হতে পারি, তাহলে কি হবে? আমরা সেরকম ফ্যাসিলিটিস পাবো না, যার কারণে আমাদের বুদ্ধি চর্চা করতে আমরা পারবো না। বংশগতি, হ্যাঁ বংশগতির প্রভাব মাস্ট, কারণ কি যাদের পিতা মাতার জেনারেল নলেজ ভালো বা তারা অনেক হাই ওয়েল এডুকেটেড, তাদের সন্তানদের কিন্তু বুদ্ধি ভালো হয়ে থাকে, তাই না? তাহলে এখানে বুদ্ধি বিকাশের সাথে সম্পর্কিত বিষয় হচ্ছে বংশগতি আর অর্থনৈতিক অবস্থা। আচ্ছা, এরপর ব্যক্তিত্বের আচরণগত মতবাদের ভিত্তি কি? তাহলে এই যে আমাদের যে ব্যক্তিত্ব, ব্যক্তিত্বের যে আচরণগত যে মতবাদ রয়েছে, সেটার ভিত্তি কি হবে? বুদ্ধি, শিক্ষণ, ব্যক্তিত্ব, নাকি চিন্তন? ব্যক্তিত্বের আচরণগত মতবাদের ভিত্তি হবে হচ্ছে শিক্ষণ। আচ্ছা, এরপর কার মতে ব্যক্তিত্ব হলো আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন চিন্তন, আবেগ ও আচরণ? তাহলে ব্যক্তিত্ব আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন চিন্তন, আবেগ ও আচরণ কার মতে? কার? স্যান্ট্রক। স্যান্ট্রকের মতে হচ্ছে ব্যক্তিত্ব হলো আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন চিন্তন ও আচরণ। আচ্ছা দেখো, বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্থের অভাবে পড়াশোনার খরচ চালাতে না পেরে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। তাহলে এটি হতাশার কোন ধরনের উৎস? আচ্ছা, তাহলে পড়াশোনার কাজ না চাইতে পারে সে কি করছে? অসৎ কাজে লিপ্ত হয়ে গেছে। তাহলে এটা তার হতাশার কোন ধরনের বৈশিষ্ট্য? কি হবে? ব্যক্তিগত দ্বন্দ্ব, পরিবেশগত, নাকি অত্যাধিক উচ্চাসা, পরিবেশগত? কারণ সে যদি ভালো ফ্রেন্ডদের সাথে মিশতো, তার যদি সার্কেল ভালো হইতো, তাহলে কিন্তু সে অসৎ কাজে লিপ্ত হইতে পারতো না। সে আর্থিকভাবে সেরকম সচ্ছল না, এন্ড তার যদি সঙ্গ ভালো হইতো, তাহলে তারা তাকে মোটিভেট করতো, বলতো সে কিছু না কিছু করতে পারতো। কিন্তু সে কি করছে? অসৎ পথ বেছে নিছে। তার মানে কি তার সঙ্গ দোষের কারণে এটা হয়েছে ডেফিনেটলি। তাহলে এটা কি হবে? তার পরিবেশগত, সে যেসব পরিবেশে থাকতেছে বা যাদের সাথে মিশতেছে, তাদের ফলেই তার আচরণের পরিবর্তন আসছে তার মধ্যে, এবং সে কি অসৎ কাজে লিপ্ত হয়ে গেছে। আচ্ছা, এরপর জেমস ডি পেজ এর লিখিত গ্রন্থ কোনটি? জেমস ডি পেজ এর লিখিত গ্রন্থ হচ্ছে অ্যাবনর্মাল সাইকোলজি। অ্যাবনর্মাল সাইকোলজি। আচ্ছা, এগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, এরপর দেখো, কোনটি মানুষের ইচ্ছার একটি বিশেষ মানদণ্ড? আমাদের ইচ্ছার, মানুষের ইচ্ছার বিশেষ মানদণ্ড কি? কৃষ্টি, মূল্যবোধ, প্রথা, নাকি সামাজিকীকরণ? মানুষের ইচ্ছার একটি বিশেষ মানদণ্ড হচ্ছে মূল্যবোধ। তাহলে মানুষের ইচ্ছার একটি বিশেষ মানদণ্ড হচ্ছে কি? মূল্যবোধ। কৃষ্টিও হবে না, প্রথা হবে না, সামাজিকীকরণ হবে না, এটা হবে কি? আমাদের মূল্যবোধ। এটাই হচ্ছে আমাদের ইচ্ছার একটা বিশেষ মানদণ্ড।
আচ্ছা, এবার দেখো, ব্যক্তি অত্যাধিক কালো, এক্ষেত্রে হতাশা কোনটি? পরিস্থিতিমূলক, আন্তঃব্যক্তিক, অভ্যন্তরীণ নাকি মানসিক? এটা হচ্ছে আন্তঃব্যক্তিক, মানে যে ইন্টারপার্সোনাল যে সেইটা। কারণ যদি আমি একটু হই, কালো হই, তাহলে কি হবে? আমার একটা ফ্রেন্ড যদি একটু ফর্সা হয়, সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিক একটা কাজ করবে যে না, ও আমার থেকে ফর্সা। এই যে এটা কি হচ্ছে? এটা কিন্তু কোনো মানসিকও না, মেন্টাল কিছু না, অভ্যন্তরীণ ইন্টারনালও কিছু না, পরিস্থিতিমূলক মানে সিচুয়েশনালও কোনো ফ্যাক্টর না। এটা কি আন্তঃব্যক্তিক, মানে ইন্টারপার্সোনাল। ঠিক আছে, তাহলে এখানে হতাশার উৎসটা হবে হচ্ছে ইন্টারপার্সোনাল, মানে আন্তঃব্যক্তিক। আচ্ছা, এরপর কোন শব্দ হতে পার্সোনালিটি শব্দের সৃষ্টি? তাহলে পার্সোনালিটি শব্দটি সৃষ্টি হচ্ছে কোন শব্দ থেকে? পারফর্ম না, পার্সন না, প্রেডিক্ট না, পার্সোনা। পার্সোনা আমরা তো আগেই দেখলাম যে ল্যাটিন শব্দ পার্সোনা থেকে পার্সোনালিটি শব্দের উৎপত্তি, তাই না? তাহলে কোনটা হবে এখানে? পার্সোনা। আচ্ছা, এরপর তুলনামূলক দীর্ঘস্থায়ী আচরণ দিয়ে কি গঠিত হয়? তুলনামূলক দীর্ঘস্থায়ী আচরণ দিয়ে কি গঠিত হয়? দৃষ্টিভঙ্গি, বুদ্ধি, ব্যক্তিত্ব নাকি কৃষ্টি? ব্যক্তিত্ব। কারণ কি এটা আমাদের দীর্ঘস্থায়ী আচরণ, যেটি আমাদের পার্সোনালিটির অন্তর্ভুক্ত, তাই না? দীর্ঘস্থায়ী মূলক আচরণ। আমি যদি এটা সার্টেন টাইম করি সেটা তো হবে না আমার, সেটা তো আমার, আমি বলতে পারি না এটা আমার পার্সোনালিটি। পার্সোনালিটিটা কি? যেটা আমার একটা আচরণের একটা বৈশিষ্ট্য বহন করবে, যেটা কি হবে? অবশ্যই সেটাকে দীর্ঘস্থায়ী হইতে হবে। এটা যদি একটা সার্টেন টাইম পর চলে যায়, তাহলে বলতে পারি না আমার পার্সোনালিটি এরকম। তখন হুট করে আমি বলতে পারবো হ্যাঁ আমি আগে এরকম ছিলাম, এখন এরকম, আমার পার্সোনালিটি ওইটা ছিল, এটা হয় না। তাহলে এটা কি? এটা ফিক্সড, মানে তুলনামূলক একটু দীর্ঘস্থায়ী হবে সেটা, তাই না? দীর্ঘস্থায়ী। তাহলে তুলনামূলক দীর্ঘস্থায়ী আচরণ দিয়ে কি গঠিত হয়? সেটা আমাদের ব্যক্তিত্বটা গঠিত হয়। যেসব আচরণগুলো আমাদের তুলনামূলক স্থায়ী হচ্ছে, দীর্ঘস্থায়ী হচ্ছে, সেইটাই তো আলটিমেটলি আমাদের পার্সোনালিটির অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপর আচ্ছা, তাহলে এখানে এই কয়টাই এমসিকিউ ছিল যেটা আমি আলোচনা করলাম। সো এখানে অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ রয়েছে যেগুলো তোমাদের এক্সামে আসার মতোই। তো তোমরা অবশ্যই এই এমসিকিউ গুলা ভালোভাবে পড়ে নিবে এবং দেখবে। আর আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।